গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, বিগত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে অষ্টম অধ্যায় রয়েছে পশ্চিমবঙ্গ, সেখান থেকে আলোচনা করছিলাম, তাই তো? আমরা সেখানে গত কয়েকটা ক্লাসে পশ্চিমবঙ্গের যে শিল্প রয়েছে সেই শিল্পগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তাই তো? দেখো, আজকে আমরা তার ঠিক পরেই রয়েছে পশ্চিমবঙ্গের শহর, বন্দর ও পর্যটন কেন্দ্রসমূহ রয়েছে তোমাদের বইতে। সেখান থেকে আজকে আমরা পশ্চিমবঙ্গের যে বন্দর রয়েছে, প্রধান দুটি বন্দর রয়েছে, সেই বন্দর দুটি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে গত ক্লাসগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কে বিস্তারিত জেনেছো। তোমরা নিশ্চয়ই ঘরে এই বিষয়টা নিয়েও পড়াশোনাও করছো, তাই তো? তাহলে চলো দেখি কয়েকটা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করি তোমরা বাড়িতে কেমন পড়াশোনা করছো, নাকি? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম বলো তো? ক্ষুদ্র কুটির শিল্প, তাই তো? তাহলে এই ক্ষুদ্র কুটির শিল্প সম্পর্কে তোমরা বিস্তারিত জেনেছো। বলো তো, পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্পগুলি কোন কোন ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছে, বলো? ভেরি গুড। তাঁত শিল্প, মৃৎশিল্প, স্বর্ণ শিল্প, প্রকাশনী শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এছাড়া ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং, গার্মেন্ট, ফুড পার্ক, বিভিন্ন আহ, কি হয়, এই বিড়ি তৈরি বা শালপাতার বাসন তৈরি, এছাড়া পোড়ামাটির যে কাজবাজ ইত্যাদি কিন্তু সবই কি না ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্গত, তাই তো? এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জেনেছিলাম, তাই না? বলতো, পশ্চিমবঙ্গের আহ, দুটি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানার নাম কি? মনে আছে তোমাদের? বল। ভেরি গুড, ঠিক বলেছো একদম, যে দুর্গাপুর ডিএসপি এবং রয়েছে বার্নপুর কুল্ট, তাই তো? এই দুটি বৃহদায়তন দুটি লৌহ ইস্পাত কারখানা। একটি স্বাধীনতার পূর্বে বার্নপুর কুল্টি, এবং আর একটি স্বাধীনতার পর যা দুর্গাপুর ডিএসপি, দুটি শিল্প কারখানা গড়ে তোলা হয়েছে, লৌহ ইস্পাত কারখানা। দেখো, এই লৌহ ইস্পাত কিন্তু আধুনিক সভ্যতার যে সকল শিল্পের মূল শিল্প বলা হয় এই লৌহ ইস্পাত শিল্পকে। কেন বলে বলতো? কারণ যে কোনো শিল্পের প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিন্তু প্রচুর লোহার প্রয়োজন হয়। তাই সমস্ত শিল্পের জননী বা আধুনিক সভ্যতাকে কি বলা হয়? লৌহ ইস্পাত সভ্যতা, তাই না? আচ্ছা, এই যে দুটো কারখানার তোমাদের কথা বললাম, এই দুটি কারখানা কিন্তু পশ্চিমবঙ্গের কোন জেলায় গড়ে উঠেছে বলতো? বর্ধমান জেলায়। কোন নদীর তীরে? দামোদর নদীর তীরে কিন্তু এই কলকারখানাগুলি গড়ে উঠেছে। এবারে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কিছু কারণ রয়েছে। কি কি কারণ তোমাদের মনে আছে, বলতো? আচ্ছা, খুব ভালো বলেছে যে কাঁচামালের সুবিধা। কাঁচামাল রয়েছে, যেমন আমাদের দামোদর নদী উপত্যকায় প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। তাহলে কোক কয়লা, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, চুনাপাথর, এগুলো কিন্তু সব হলো লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল, যেটা এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়া জল পাওয়া যায়, পর্যাপ্ত জলের সুবিধা রয়েছে। লৌহ ইস্পাত শিল্পে লোহা ঠান্ডা করার জন্য প্রচুর কিন্তু জলের প্রয়োজন হয়। পার্শ্ববর্তী যে দামোদর নদী রয়েছে, সেই সেখানকার জলের চাহিদা কিন্তু মেটায় এই দামোদর নদী। এছাড়া উন্নত ও রেল সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এছাড়া বিদ্যুতের চাহিদা রয়েছে, দুর্গাপুরের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এছাড়া ডিভিসির যে জলবিদ্যুৎ রয়েছে, সেই সুবিধাটাও কিন্তু এই অঞ্চলের যে কারখানাগুলো সেগুলো পেয়ে থাকে। এছাড়া শ্রমিক, দক্ষ শ্রমিক, সরকারি বা বেসরকারি মূলধনের আহ, যেগুলো থাকে সেগুলো কিন্তু ব্যাপকভাবে রয়েছে। ফলে এই দুটি শিল্প কারখানা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে খুব নাম করেছে। তাহলে কোনটা কোনটা? দুর্গাপুর এবং বার্নপুর কুল্ট। তোমরা নিশ্চয়ই জানো সেল কি, জানো তো? এই সেলের অধীনে কিন্তু বর্তমানে ভারতের 5টি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা রয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেলের ফুল ফর্ম। এই সেল কত খ্রিস্টাব্দে গঠন হয় বলতো? ভেরি গুড, সেল কিন্তু 1954 সালে গঠিত হয়। এবং এর সদর দপ্তর কোথায় স্টুডেন্ট? বাহ, খুব ভালো বলেছে যে সেলের সদর দপ্তর হলো কিন্তু নিউ দিল্লিতে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা লৌহ ইস্পাত শিল্পের পর কোন শিল্প পড়েছিলাম? পাট শিল্প পড়েছিলাম, বলতো?
কোথায় প্রথম পাটকল স্থাপন করা হয়েছিল মনে আছে তোমাদের? কোথায় প্রথম পাটকল স্থাপন করা হয়েছিল? আচ্ছা, হুগলির রিষাড়াতে কত সালে? না 1855 সালে প্রথম কিন্তু পাটকল স্থাপন করা হয়েছিল হুগলির রিষাড়াতে। এবারে এই পাটকল স্থাপনের পেছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে, ঐতিহাসিক কারণ রয়েছে পাট কেন্দ্রগুলো গড়ে ওঠার পেছনে। যেমন তখনকার সময় ব্রিটিশরা কিন্তু আমাদের ভারতবর্ষ শাসন করছে, তাই তো? তাহলে তখন এই ব্রিটিশরা বিদেশ থেকে কিন্তু ভারী যন্ত্রপাতি এনে হুগলি নদীর উভয় তীরে এই পাট কলগুলোকে স্থাপন করছে। কাঁচামালের সহজলভ্যতা রয়েছে পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গের যে জলবায়ু তার সাথে কিন্তু পাট চাষটা খুব ভালো হয়। তার সাথে মাটি রয়েছে, সেই মাটিতে পলি মাটি, যাতে পাট চাষটা ভালো হয়। ফলে শিল্প কারখানাগুলো কিন্তু হুগলি নদীর উভয় তীরে গড়ে উঠেছিল। এছাড়া শক্তি সম্পদ বা বিদ্যুতের চাহিদা মেটানো বা পরিবহন ব্যবস্থার উন্নতি, শ্রমিক, কলকাতা বন্দরের অবস্থান ইত্যাদি কিন্তু পাট শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তবে বর্তমানে এই পাট শিল্প কিন্তু রুগ্ন শিল্পে পরিণত হয়েছে, তাই না? কারণ কি? কারণ হলো এই পাটের যে বিকল্প দ্রব্য সেগুলো মার্কেটে এসেছে অনেক বেশি পরিমাণে কম দামে। তাই পাট শিল্প কিন্তু বর্তমানে রুগ্ন একটি শিল্প। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম বস্ত্র শিল্প। ঠিক পাট শিল্পের মতো বা বস্ত্র শিল্পও কিন্তু এই রাজ্যের কোন স্থানে বলতো গড়ে তোলা হয়েছিল প্রথম বস্ত্র কল বা বস্ত্র কারখানা? হাওড়ার ঘুষুরিতে, তাই না? তাহলে হাওড়ার ঘুষুরিতে কিন্তু প্রথম বস্ত্র কলটা স্থাপন করা হয়েছিল। দেখো, আমাদের রাজ্যে মোট 41টিরও বেশি কিন্তু বস্ত্র কল রয়েছে। প্রধান কেন্দ্রগুলি কি কি জানো? হাওড়া, শ্যামনগর, পানিহাটি, সোদপুর, শ্রীরামপুর, বেলঘরিয়া, রানাঘাট, এই অঞ্চলগুলো কিন্তু বস্ত্র কারখানা গড়ে উঠেছিল। দেখো, এটিও কিন্তু সেই হুগলি নদীর দুই তীরে গড়ে উঠেছিল বস্ত্র কারখানাগুলি। এবং কলকাতা বন্দরের মাধ্যমে তুলো আমদানি করা, আর্দ্র জলবায়ু, বিদ্যুৎ, শ্রমিক, বিদেশি মূলধন, এইসবের জন্যই কিন্তু বস্ত্র শিল্প পশ্চিমবঙ্গে উন্নতি লাভ করেছিল। তাহলে কোন কোন শিল্প? লোহা শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্প। এরপর চা শিল্প পড়েছিলাম আমরা। চা মূলত পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে ভালো হয় বলো? উত্তরবঙ্গে খুব ভালো। দার্জিলিং, কালিম্পং বা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয়। আর এই চা উৎপাদনের যে কারখানাগুলি রয়েছে, চা বাগিচাগুলির কাছাকাছি থাকে, কারণ চা পাতা কিন্তু বেশি দূরে বয়ে নিয়ে গেলে নষ্ট হয়ে যায়। তাই চা বাগিচাগুলির কাছাকাছি চা প্রস্তুত করা হয়, সেই কারখানাগুলো কিন্তু সেই স্থানেই কাছাকাছি থাকে। পশ্চিমবঙ্গে প্রধান প্রধান যে চা কারখানা বা চা শিল্প যে গড়ে উঠেছে যেগুলো, সেগুলো কোথায় কোথায় বলতো? না হ্যাপি ভ্যালি, বিধাননগর, আলুবাড়ি, এছাড়া মাকাই বাড়ি ইত্যাদি হলো কিন্তু প্রধান প্রধান চা কারখানা। এই চা কারখানাগুলি গড়ে ওঠার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। কি কারণ? প্রথমত ইংরেজদের দ্বারা কিন্তু প্রথম চা বাগিচাগুলি স্থাপন করা হয়েছিল, তাই না? এছাড়া চা বাগিচা জলবায়ুগত কারণে উত্তরবঙ্গে চা চাষ ভালো হয়, সুলভ শ্রমিক, যেমন তোমার নেপাল, ভুটান থেকেও কিন্তু শ্রমিক চা তোলার জন্য আমাদের পশ্চিমবঙ্গে আসে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা, চা নিলাম কেন্দ্র কিন্তু সবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চা শিল্পটা উন্নতির জন্য। বর্তমানে পশ্চিমবঙ্গ চা উৎপাদনে ভারতের মধ্যে কততম স্থানে রয়েছে বলো তোমরা? ভেরি গুড, দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে? আসাম। এই আসামের জোরহাটেই কিন্তু রয়েছে ভারতের চা গবেষণাগার কেন্দ্র। এরপর আমরা কি পড়েছিলাম? যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তাই না? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি বলতো? ভেরি গুড। এই যে কৃষিগত বা মাছ, পোল্ট্রি বিভিন্ন ক্ষেত্র যখন সরাসরি খাবার উপযুক্ত বা আংশিক অথবা সম্পূর্ণভাবে রান্না করে তার গুণমান বজায় রাখার জন্যে প্যাকেটিং করে বা মোড়কজাত করে কিন্তু মানুষের সামনে উপস্থাপনা করা হয় যে জিনিসগুলোকে, তাকে কি বলা হয়? না খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তোমরা যে বিভিন্ন রকম অর্ডার দিচ্ছ, ঘরে বসে খাবার চলে আসছে, রেডি হওয়া খাবার, এগুলো কিন্তু সব খাদ্য প্রক্রিয়াকরণের মধ্যে পড়ছে। ঠিক আছে? বর্তমানে চাল কল, খাদ্য দ্রব্য, মাংস, পোল্ট্রি, ডেয়ারি ও মিষ্টি কিন্তু এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের আন্ডারে আসছে। বর্তমানে যে কটা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা বা যতদূর উন্নত হচ্ছে, তার মধ্যে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কিন্তু সব থেকে বেশি উন্নতি লাভ করছে। বুঝতে পেরেছ?
এরপর আমরা কি পড়েছিলাম? পর্যটন শিল্প। পশ্চিমবঙ্গ অনেক রকম কিন্তু পর্যটন শিল্প রয়েছে। পশ্চিমবঙ্গে যেমন সমুদ্র রয়েছে, তেমন আবার হিমালয় রয়েছে, পর্বত রয়েছে, তাই না? তাই পশ্চিমবঙ্গকে কি কি বলা হয়? আস আসমুদ্রী হিমাচল, তাই না? পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ পর্যটন কিন্তু খুবই ভালো। একদিকে যেমন পাহাড় পর্বত, সমুদ্র, আবার অন্যদিকে মালভূমি রয়েছে, ঐতিহাসিক স্থান রয়েছে, নানান ধর্মীয় স্থান রয়েছে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ কিন্তু পর্যটনের জন্য একটা উপযুক্ত জায়গা। ফলে বহু দেশ বিদেশ থেকে কিন্তু এখানে দার্জিলিং বা সুন্দরবন অঞ্চলে কিন্তু অসংখ্য মানুষ পর্যটনে আসে। বন্দর কেন্দ্রিক বা সমুদ্র রয়েছে এমন দুটি পর্যটন কেন্দ্রের উদাহরণ বলতো? ভেরি গুড। দীঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, সাগরদ্বীপ এগুলো সবই সমুদ্র রয়েছে। এছাড়া ধর্মীয় কেন্দ্র রয়েছে এমন সাগরদ্বীপের কপিলমুনি আশ্রম, যেখানে সাগর মেলা হয়, প্রায় 10-15 লক্ষের মানুষের আগমন ঘটে সেখানে। সাংস্কৃতিক ক্ষেত্র রয়েছে, যেমন কলকাতা, শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের সংস্কৃতির পীঠস্থান, সেখানেও কিন্তু অসংখ্য মানুষ আসে। ঐতিহাসিক স্থান রয়েছে মালদহের গৌড়, এছাড়া কোচবিহারের রাজবাড়ি, আহ আর কি রয়েছে হাজারদুয়ারি, এগুলো কি সব ঐতিহাসিক স্থান, তাই তো? পার্বত্য অঞ্চলের মধ্যে দার্জিলিং, কালিম্পং, সান্দাকফু, ফালুট, এছাড়া লাভা, লোলেগাঁও, রিসপ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। আবার ঐতিহাসিক স্থান তো রয়েছে যেমন, তেমন রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ এবং জাতীয় উদ্যান, যেমন সুন্দরবন, বক্সা ডুয়ার্স, তারপরে গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু সবই বিখ্যাত বিখ্যাত পর্যটন কেন্দ্র, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা বিগত ক্লাসে বিভিন্ন যে শিল্পগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো কিন্তু তোমাদের যথেষ্ট মনে আছে। থ্যাংক ইউ। আজকে আমরা পশ্চিমবঙ্গের যে আহ, শহর, বন্দর এবং পর্যটন কেন্দ্র, এই তিনটি ছিল একসাথে। এখান থেকে আমরা পশ্চিমবঙ্গের যে বন্দর রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব। দেখো, বন্দর সমুদ্র বা নদী তীরবর্তী যে স্থানে জাহাজ এসে নোঙর করে ও স্থায়ীভাবে থাকতে পারে এবং পণ্য ওঠানো ও নামানো হয় তাকে বন্দর বলে। তাহলে বন্দর কাকে বলবো? সমুদ্র বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বা নদী তীরবর্তী স্থানে যেখানে জাহাজ এসে নোঙর করতে পারবে, অর্থাৎ জাহাজ এসে বাঁধতে পারবে এবং স্থায়ীভাবে থাকতে পারবে, এবং সে যে পণ্য নিয়ে আসবে সেটাকে নামানো যাবে, আবার অন্য পণ্য তাতে ওঠানো যাবে, এমন ব্যবস্থাকে কি বলা হয় বলতো? বন্দর। বন্দর হলো স্থল থেকে জলপথে এবং জল থেকে স্থলপথের প্রবেশদ্বার, তাই না? তাহলে কোনো স্থানে যদি বন্দর থাকে তাহলে জলভাগ থেকে উঠে আসবো কার মাধ্যমে? আমরা জাহাজে করে বন্দরের মাধ্যমে উঠে আসবো, তাহলে এটা কিন্তু প্রবেশদ্বার। আবার জলপথ থেকে বা বন্দর থেকে স্থল থেকে জলপথের প্রবেশদ্বারও কিন্তু আবার এই বন্দর। দুটো কিন্তু একই বিষয়, মনে রাখবে তোমরা। পশ্চিমবঙ্গে রয়েছে প্রধান দুটি বন্দর। পশ্চিমবঙ্গে মূলত প্রধান দুটি বন্দর রয়েছে। কি কি বন্দর? কলকাতা বন্দর এবং কলকাতার পরিপূরক বন্দর হলো কোনটা বলতো? হলদিয়া। দেখো, বর্তমানে হলদিয়া বন্দর আধুনিক বন্দর। বহুদিন আগে থেকেই কলকাতা বন্দর কিন্তু স্থাপন হয়েছিল। ব্রিটিশরা এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো যখন ভারত স্বাধীনতা পায়নি। এবারে এই কলকাতা বন্দরে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে লাগলো। যেমন কি না, নদীর পলি জমে যাওয়ার ফলে বড় বড় জাহাজ কিন্তু কলকাতা বন্দরে প্রবেশ করতে পারছিল না এবং পণ্য ওঠানো নামাতে অসুবিধা হচ্ছিল। এর ফলে কি হলো না, এই কলকাতা বন্দরের পরিপূরক আরো একটি বন্দর তৈরি করা হলো কাছাকাছি। সেটা কোথায়? না, হলদিয়াতে। সেখানে কলকাতা বন্দরের যে ভার, সে ভারটা কমানোর জন্যই কিন্তু এই বন্দরটা তৈরি করা হয়েছিল। এছাড়া আর কি কি বন্দর রয়েছে দেখো পশ্চিমবঙ্গে? ডায়মন্ড হারবার ও শঙ্করপুরে ক্ষুদ্র বন্দর রয়েছে। ডায়মন্ড হারবার এবং শঙ্করপুর। এবং শঙ্করপুরের যে বন্দরটা রয়েছে সেটি কিন্তু মূলত মৎস্য বন্দর, অর্থাৎ মৎস্যজীবীরা তারা সমুদ্রে গিয়ে মাছ ধরে জাহাজে করে নিয়ে এসে আবার কিন্তু এই শঙ্করপুর বন্দরে জাহাজটা নোঙর করে, বন্দর বা স্থায়ীভাবে থাকতে পারে, বা পণ্য কিন্তু ওঠানো নামানো করতে পারে শঙ্করপুরে মৎস্য বন্দরের মাধ্যমে। তাহলে মূলত পশ্চিমবঙ্গে দুটো বন্দর কি কি হলো? এক কলকাতা, দ্বিতীয় হচ্ছে হলদিয়া। দেখো, এই যে উপরের ছবিটা তোমরা দেখছো, এটা কিন্তু কলকাতা বন্দরের ছবি, এবং নিচের যে ছবিটা দেখছো এটা হচ্ছে হলদিয়া বন্দরের ছবি। মূলত এই দুটি বন্দরই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রধান দুটি বন্দর।
একসময় এই কলকাতা বন্দর কিন্তু ভারতের বৃহত্তম বন্দর ছিল। যখন ইংরেজরা থাকতো তখন কিন্তু এই বন্দরের মাধ্যমে অনেক পণ্য ওঠানো নামানো বা বিদেশে যাতায়াত করা হতো। আর তখনকার সময় পশ্চিমবঙ্গ ছিল কিন্তু, বা কলকাতা ছিল কোথায় বলতো, যে শুধু পশ্চিমবঙ্গ না, সমগ্র ভারতের রাজধানী ছিল পশ্চিমবঙ্গ একসময়, তাই না? ফলে এই বন্দরের চাপ কিন্তু ছিল একসময় অনেক। কিন্তু বর্তমানে কালের পরিহাসে দিনের পর দিন এই বন্দর কিন্তু তার যে পুরনো অবস্থান সেটা কিন্তু হারিয়ে ফেলেছে। বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর। আচ্ছা, এরপরে দেখো রয়েছে, আমরা দুটো বন্দর সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। এক কলকাতা বন্দর, আর দুই কি হলদিয়া বন্দর। গড়ে ওঠার কারণ কি, কোন কোন পণ্যগুলি এখান থেকে ওঠানো নামানো হয়, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। দেখো, কলকাতা বন্দর হুগলি নদীর মোহনা থেকে 130 কিলোমিটার ভিতরে, হুগলি নদীর বাম তীরে কলকাতা বন্দর একসময় ভারতের বৃহত্তম বন্দর ছিল এবং বর্তমানে কিন্তু পঞ্চম বন্দর। তাহলে হুগলি নদী যে মোহনা, সেটা কোথায় গিয়ে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। ভেরি গুড। তাহলে এই বঙ্গোপসাগর থেকে 130 কিলোমিটার ভিতরে হুগলি নদীর বাম তীরে কিন্তু গড়ে উঠেছে কলকাতা বন্দর, এবং একসময় এটি ভারতের প্রধান বা প্রথম বন্দর ছিল, বৃহত্তম, এবং বর্তমানে এটি কিন্তু পঞ্চম বন্দর। একটি ভারতের প্রধান নদী বন্দর এবং এখানে দুটি ডক রয়েছে। ভারতের প্রধান যদি নদী বন্দর বলা হয়, সামুদ্রিক বন্দর নয় কিন্তু, কারণ সমুদ্র থেকে 130 কিলোমিটার ভিতরে নদীর মধ্যে কিন্তু এই বন্দরটা স্থাপন করা হয়েছে। তাহলে যদি বলে প্রধান নদী বন্দর কোনটি ভারতের, তখন এটা কি বলবে? তখন তোমরা বলবে কিন্তু কলকাতা বন্দর। এখানে মূলত দুটি ডক রয়েছে। কি কি? এক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ডক, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে খিদিরপুর ডক। ডক মানে যেখানে এসে জাহাজটা এরকম ভাবে দেখো স্থায়ীভাবে নোঙর করতে পারে, থাকতে পারে। ঠিক আছে? মূলত দুটি ডক রয়েছে। সরি স্টুডেন্ট, এবারে দেখো, এই যে কলকাতা বন্দরের মাধ্যমে কোন কোন বিশেষ দ্রব্য আমদানি করা হয় এবং কোন কোন বিশেষ দ্রব্য রপ্তানি করা হয়। প্রথমে কি রয়েছে? আমদানি দ্রব্য, রাসায়নিক সামগ্রী, যন্ত্রপাতি, লবণ, কাগজ ইত্যাদি কিন্তু বিদেশ থেকে বা দেশের অন্যান্য স্থান থেকে কিন্তু এখানে আমদানি করা হয় কলকাতা বন্দরে। এবং কলকাতা বন্দর থেকে কি কি দ্রব্য বাইরে রপ্তানি করা হয়? পাটজাত দ্রব্য। আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে ভারতের মধ্যে প্রথম, তাই পাটজাত দ্রব্য কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এছাড়া চা, দার্জিলিংয়ের সুগন্ধি চা, এই কলকাতা বন্দরের মাধ্যমে কিন্তু সব থেকে বেশি চা ভারতের মধ্যে বিদেশে রপ্তানি করা হয়। এছাড়া কয়লা, এখানে বস্ত্রশিল্প উন্নত হওয়ার জন্য যে তৈরি পোশাক আছে সেগুলোও কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। তাহলে আমদানি দ্রব্য, রাসায়নিক সার এগুলি, এবং রপ্তানি দ্রব্য কিন্তু হচ্ছে এই যে চা, বিভিন্ন পাটজাত দ্রব্য, তৈরি পোশাক ইত্যাদি। এরপরে দেখো রয়েছে পশ্চাৎভূমি, অর্থাৎ এই বন্দরটা বন্দরের উপরে কোন কোন স্থান নির্ভর করে, বা বন্দর থেকে কোন কোন স্থানের মালপত্র বিদেশে রপ্তানি করা হয়। দেখো, সমগ্র পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পূর্ব অংশ, সমগ্র উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ এবং প্রতিবেশী যে দেশ নেপাল এবং ভুটান হলো এই বন্দরের প্রস্থানভূমি। তাহলে কলকাতা বন্দর রয়েছে এরকম স্থানে, তাই তো? তাহলে কলকাতা বন্দরের উপরে দেখো ঝাড়খণ্ড, বিহার, পার্শ্ববর্তী দেশ কি নেপাল, ভুটান, এছাড়া আমাদের উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে, কি 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 না, আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, এই অঞ্চলের কিন্তু সমস্ত পণ্য এই কলকাতা বন্দরের মাধ্যম দিয়ে সারা বিদেশে কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে ভাবো, এই একটা বন্দরের উপরে কত চাপ রয়েছে। তাহলে কোন কোন স্থান? সমগ্র পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ তো রয়েছে, সাথে সাথে পার্শ্ববর্তী যে আমাদের দুটো প্রতিবেশী দেশ উত্তর দিকে পশ্চিমবঙ্গে, কি কি? নেপাল এবং ভুটান। সেই প্রতিবেশী দেশের পণ্যও কিন্তু আমাদের এই কলকাতা বন্দরের মাধ্যম দিয়ে দেশে আমদানি রপ্তানি করা হয়ে থাকে। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো, কলকাতা বন্দর সমৃদ্ধির কারণ, অর্থাৎ কলকাতা বন্দর গড়ে ওঠার পিছনে কারণ কি কি রয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এক নম্বর হচ্ছে দেখো, এই বন্দরের পশ্চাৎভূমি সুবিশাল এবং সমৃদ্ধ। অর্থাৎ একটু আগে যেটা আমরা পড়লাম, তাই তো, পশ্চাৎভূমি অর্থাৎ এর যে ক্ষেত্র, যতটা অঞ্চল জুড়ে এই বন্দর থেকে পণ্য রপ্তানি বা আমদানি করা হয়, সেটাকে আমরা কি বলবো বলতো, এই বন্দরের পশ্চাৎভূমি। দ্বিতীয় কি রয়েছে, নিকটেই রয়েছে কলকাতা, হুগলি ও দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চল। কলকাতা রয়েছে, হুগলি ও দুর্গাপুর শিল্পাঞ্চল রয়েছে। তোমরা শিল্প পড়ে এসেছিলে, লুইস্পাত শিল্প পড়েছিলে তো? তাহলে সেখানে কি পড়েছিলে যে কলকাতা বন্দরের সুবিধা। দেখো এখানে কিন্তু কলকাতা বন্দর গড়ে ওঠার পিছনে এই হলদিয়া বা আসানসোল শিল্পাঞ্চল কিন্তু বিরাট ভূমিকা পালন করেছিল। অর্থাৎ উৎপাদিত যে দ্রব্য, সেগুলো কিন্তু খুব সহজেই এই বন্দরগুলির মাধ্যমে বাইরে পাঠানো যেত। ৩ নম্বর কি রয়েছে, না, ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ইংরেজদের প্রধান কার্যালয় ছিল কলকাতা। তাহলে ১৯ শতাব্দী অব্দি পশ্চিমবঙ্গ ছিল ভারতের, কলকাতা ছিল রাজধানী ভারতের, এবং কলকাতা বন্দরের মাধ্যমে কিন্তু ইংরেজরা সব থেকে বেশি রপ্তানি করতো বা আমদানি করতো দ্রব্য। ফলে এই বন্দরটা উন্নতি লাভ করেছে, সমৃদ্ধি হয়েছে। এরপরে কি রয়েছে দেখো, হুগলি নদীর উভয় দিকে সড়ক ও রেল পরিবহন উন্নত, তৈরি হয়েছে দ্রুতগামী পরিবহন মাধ্যম। তাহলে হুগলি নদীর উভয় তীরে সড়ক, অর্থাৎ হুগলি নদীর ওপারে কি হাওড়া, এপারে কি কলকাতা। তাহলে এই দুটি স্থানে কিন্তু সড়ক ও রেলপথের মাধ্যমে কিন্তু যুক্ত করা সম্ভব হয়েছে। ফলে দ্রুতগামী পরিবহন ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই পণ্য কিন্তু এই বন্দরে নিয়ে আসা যায় বা এই বন্দর থেকে নিয়ে যাওয়াও যায়। আর কি রয়েছে দেখো, কলকাতা বন্দর সমৃদ্ধির কারণ কি, ৫ নম্বর দেখো রয়েছে, এই অঞ্চল ঘনবসতিপূর্ণ ও সমৃদ্ধ বলে দ্রব্যের চাহিদাও বেশি। তাহলে কলকাতা একটা মহানগর, অসংখ্য মানুষ কিন্তু সেখানে বসবাস করে, ফলে মানুষের কিন্তু বিভিন্ন রকম চাহিদা রয়েছে। তাহলে তাই সেই চাহিদাটা পূরণ করছে কে, না কলকাতা বন্দর। কিভাবে, যে দ্রব্যগুলো এখানে উৎপাদিত হয় না, সেগুলো বিদেশ থেকে আমদানি করছে, তাই তো। এবং এখানে যে দ্রব্যগুলো রপ্তানি করা যাবে, সেগুলো কিন্তু এই বসতির মাধ্যমে খুব সহজেই রপ্তানি করা যাচ্ছে। তাহলে ঘনবসতির সুবিধা হয়, এখানে যেমন শ্রমিকের অভাব হয় না, তেমনি মানুষের কিন্তু জিনিসপত্রের চাহিদাও কিন্তু প্রচুর। তাই কলকাতা বন্দর সমৃদ্ধি লাভ করেছে। ৬, সরকারের মাধ্যমে বন্দরের পরিকাঠামো উন্নতি ঘটানো হচ্ছে। বর্তমানে দেখো, সরকারের তরফ থেকে এই বন্দরগুলোকে আরো কিভাবে উন্নত করা যায়, সেই চিন্তা ভাবনা কিন্তু সরকার করছে। ফলে দিনের পর দিন এই বন্দরগুলো কিন্তু সমৃদ্ধি লাভ পাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ৭ নম্বর, সমগ্র পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পূর্ব অংশ, এছাড়া উত্তর পূর্বের সমস্ত রাজ্য এবং প্রতিবেশী দেশ রয়েছে নেপাল, ভুটান, এই বন্দরের উপরে কিন্তু নির্ভরশীল। তাহলে যেটাকে আমরা পশ্চাৎভূমি বলছি, নেপাল, ভুটান থেকে শুরু করে প্রতিবেশী যে আমাদের রাজ্যগুলি রয়েছে, সেগুলো সবই কিন্তু এই কলকাতা বন্দরের উপরে নির্ভরশীল। ফলে এই বন্দরটি কিন্তু ধীরে ধীরে আরো উন্নতি লাভ করেছে। যেহেতু বন্দরের মাধ্যমে যদি আমদানি রপ্তানি বেশি করে হয়, তাহলে কি হবে, সেই বন্দরটা আরো ধীরে ধীরে উন্নতি লাভ করবে তো। ঠিক সেই কারণগুলোর জন্যই কলকাতা বন্দর কিন্তু সমৃদ্ধি লাভ করেছে। পাশাপাশি কলকাতা বন্দর শুধু যে সমৃদ্ধি লাভ করেছে তা নয়, বর্তমানে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন কলকাতা বন্দরকে হতে হচ্ছে। সেইগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো, কলকাতা বন্দরের সমস্যাগুলি কি, আমরা এতক্ষণ সমৃদ্ধি পড়লাম। কলকাতা বন্দরের পরিপূরক কিন্তু একটা বন্দর, তোমরা প্রথমেই জেনেছো কোন বন্দর, হলদিয়া বন্দর। তাহলে কেন এই পরিপূরক বন্দরটা তৈরি করতে হলো, কারণ কলকাতা বন্দরের উপর একটা চাপ পড়ছিল, তাই না? সমস্যা দেখা দিয়েছে নিশ্চয়ই কিছু, যার ফলেই তো এই হলদিয়া বন্দরটা তৈরি করা হয়েছে। কি কি সমস্যা, ১ নম্বর দেখো, ক্রমাগত নদীগর্ভে পলি জমার কারণে বন্দরের নাব্যতা হ্রাস পাওয়ায় বড় জাহাজ প্রবেশ করতে পারে না। দেখো, নদীতে নাব্যতার হ্রাস পেয়েছে, অর্থাৎ এই যে নদীর যে পলি সঞ্চিত হয়, সেটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ফলে নদীর গভীরতা কি হচ্ছে, দিনের পর দিন কমে যাচ্ছে। আর বড় বড় জাহাজ কিন্তু গভীর নদীতেই কিন্তু প্রবেশ করতে পারে, নাহলে তো নৌকা বা এই যে জাহাজের তলায় কিন্তু কি হবে, পলিতে বসে যাবে, জাহাজ এগোতে পারবে না। ফলে নদীগুলি ভরাট হয়ে যাওয়ার কারণে মুজে যাচ্ছে। মুজে যাওয়ার কারণে কিন্তু কলকাতা বন্দরে এই যে বড় বড় যে জাহাজগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রবেশ করতে পারছে না, ছোট ছোট জাহাজ প্রবেশ করছে যার ফলে।
দ্বিতীয় কি, মোহনা থেকে বন্দর পর্যন্ত তৈরি হচ্ছে 14টি বালিচর, যা জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করছে। তাহলে কলকাতা বন্দর থেকে মোহনার দূরত্ব কত? ভেরি গুড, প্রায় 130 কিলোমিটার। এই অঞ্চল জুড়ে কিন্তু প্রায় 14টি বালিচর তৈরি হচ্ছে বা তৈরি হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে না, জাহাজ চলাচল করলে সেই বালিচরে কি বেঁধে যাচ্ছে জাহাজ, ফলে যান চলাচলের সমস্যা হচ্ছে। তার কারণে কিন্তু কলকাতা বন্দর বর্তমানে সমস্যার সম্মুখীন হচ্ছে। আর কি না, বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য জমির অভাব রয়েছে। বন্দরটা যেহেতু প্রচুর চাপ রয়েছে, পার্শ্ববর্তী রাজ্য পার্শ্ববর্তী দেশেরও চাপ রয়েছে, ফলে কি করতে হবে, এটাকে সম্প্রসারণ করতে হবে, বাড়াতে হবে। কিন্তু জমির অভাবের জন্য কলকাতা বন্দর কিন্তু সেই আগে যেটুকু পরিমাণ ছিল সেই পরিমাণে কিন্তু থেকে গেছে। ফলে বন্দরের যে সম্প্রসারণ সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না। ফলে এটাও কলকাতা বন্দরের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আর কি রয়েছে দেখো, কলকাতা বন্দরে কি সমস্যা রয়েছে? আর চার, পারাদ্বীপ বিশাখাপত্তনম বন্দর উন্নত হওয়ায় কলকাতা বন্দরের যে প্রস্থভূমির ক্ষেত্রফল সেটা কিন্তু হ্রাস পেয়েছে। অর্থাৎ আগে পশ্চিমবঙ্গের উপরে বা কলকাতা বন্দরের উপরে যে পার্শ্ববর্তী দেশ এছাড়া বিভিন্ন রাজ্য যে নির্ভর করতো, সেই নির্ভরতা কিন্তু বর্তমানে কমে গেছে। কেন কমেছে? দেখো, এই যে তোমরা দেখছো এখানে, এটা হচ্ছে হলদিয়া বন্দর, এটা হচ্ছে কলকাতা বন্দর। এই কাছাকাছি দেখো আরো বিশাখাপত্তনম বন্দর বা পারাদ্বীপ বন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। এগুলো আধুনিক বন্দর। ফলে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব কম খরচে এই অঞ্চল থেকে কিন্তু জাহাজে করে তার দ্রব্য বিদেশে রপ্তানি করতে পারছে। ফলে কলকাতার যে পশ্চাৎভূমির চাপ, সেই চাপটা কমে যাওয়ার ফলে সে কিন্তু তার কি হচ্ছে না, ক্ষেত্রমান হ্রাস পেয়েছে, ফলে তার যে আর্থিক উন্নতি সেটাও কিন্তু কমে গেছে। তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে 5 নম্বর, এখানে পণ্য ওঠানো নামানোর আধুনিক পরিকাঠামো অভাব রয়েছে। এই যে অনেক অসংখ্য পণ্য দেখো, বিভিন্ন বড় বড় ক্রেন বর্তমানে কিন্তু এগুলোতে ওঠানো নামানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু পশ্চিমবঙ্গের যে কলকাতা বন্দর রয়েছে সেখানে আধুনিকতার ছোঁয়া কিন্তু ততটা লাগেনি। সেই পুরনো যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু ক্রেন ওঠানো নামানো, ক্রেনের মাধ্যমে দ্রব্য ওঠানো নামানো ইত্যাদি করা হয়ে থাকে। কিন্তু আধুনিক যে পদ্ধতিগুলো সেগুলি কিন্তু অবলম্বন করা হয় না। ফলে এটাও একটি সমস্যা। 6 নম্বর কি, দক্ষ শ্রমিকের অভাব এবং কলকাতা বন্দরের একটি অন্যতম সমস্যা। দেখো, বন্দরের এই যে মালপত্র ওঠানো নামানো, ক্রেন সিস্টেম বা এই বন্দরকে ভালো রাখতে বা বন্দরকে পরিকাঠামো ঠিকঠাক উন্নত করতে দক্ষ শ্রমিকের কিন্তু প্রয়োজন। সেই দক্ষ শ্রমিকের অভাব কিন্তু পশ্চিম কলকাতার বন্দরগুলিতে রয়েছে। ফলে এটাও কলকাতা বন্দরের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আচ্ছা, এরপরে দেখো রয়েছে সমাধানে গৃহীত ব্যবস্থা। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার কি কি সমাধান গ্রহণ করছে এই বন্দরকে উন্নত করার জন্য। দেখো, নাব্যতা বৃদ্ধির জন্য প্রায়শই ড্রেজিং করা হচ্ছে। কলকাতার যে বন্দর রয়েছে সেটা হুগলি নদীতে রয়েছে, সেই হুগলি নদীতে কিন্তু নাব্যতা বৃদ্ধি পেয়েছে, মানে নদীর কিন্তু গভীরতা ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে ড্রেজিং পদ্ধতির মাধ্যমে নদীর গভীরতা কিন্তু আবার পুনরায় বাড়ানোর চেষ্টা চলছে। দেখো ছবিতে তোমরা, বিভিন্ন ড্রেজিং বড় বড় মেশিনের মাধ্যমে নদীর যে পলি রয়েছে সেই পলি কিন্তু নদী থেকে তুলে বাইরে ফেলা হচ্ছে। ফলে নদীর গভীরতা কিন্তু দিনের পর দিন বাড়ানো হচ্ছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কি, জাহাজগুলিকে মোহনা থেকে আনার জন্য পাইলট জাহাজের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ বড় বড় জাহাজ, সেগুলো কোথায় চর আছে বা কোথায় বালিচর আছে সেগুলো তো তাদের নাবিকরা অত নাও বুঝতে পারবে না বা বুঝতে পারবে না। ফলে পাইলট কার, মানে যে কারটা বা যে জাহাজটা কিন্তু বড় জাহাজটাকে পথ দেখিয়ে নিয়ে আসবে, সেই পাইলট কারের কিন্তু বর্তমানে ব্যবস্থা করা হয়েছে, যার সাহায্যে বালিচরগুলোকে এড়িয়ে জোয়ারের সময় বড় বড় জাহাজ কিন্তু কলকাতা বন্দরে প্রবেশ করছে। 3 নম্বর কি রয়েছে দেখো, হুগলি নদীতে জল সরবরাহ বজায় রাখার জন্য ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ করা হয়েছে। এই যে এত পলি জমে যাচ্ছে হুগলি নদীতে, কোথা থেকে আসছে? সেই তো নদী তার বহন কাজের মাধ্যমে এই পলিগুলো নিয়ে আসছে। দেখো, এই নদী মুর্শিদাবাদের কাছে কিন্তু গঙ্গা নদী প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। তার ঠিক পরে ফারাক্কায় কিন্তু এরকম বড় একটা বাঁধ তৈরি করা হয়েছে। দেখো,
বিরাট বড় একটা কিন্তু বাঁধ তৈরি করা আছে গঙ্গা নদীর উপর। তাহলে সেই বাঁধের মাধ্যমে কিন্তু যে কলকাতা বন্দরের নাব্যতা কিন্তু ধরে রাখতে পারছে। কেন না, এই যে পলিবালি গুলো আসছে এখানে জমা হচ্ছে, সেগুলো কিন্তু এখানে ড্রেজিং করে তুলে ফেলা হচ্ছে, ফলে সেগুলো কিন্তু এই হুগলি নদীর অব্দি কিন্তু আসতে পারছে না। এর মাধ্যমে কি হচ্ছে না, জল সরবরাহটা কিন্তু বজায় রাখা হচ্ছে ফারাক্কার যে গঙ্গা নদীর বাঁধের উপর, তার মাধ্যমে। এরপর কি রয়েছে দেখো, দক্ষিণে পরিপূরক বন্দর হলদিয়া স্থাপন করা হয়েছে। তাহলে এই বন্দরের সমস্যা সমাধানের জন্য কিছুটা দূরে দক্ষিণ দিকে কলকাতা বন্দরের কাছাকাছি হলদিয়া বন্দর কিন্তু স্থাপন করা হয়েছে। তাহলে এই সমস্যা কলকাতা বন্দরের সমাধানে গৃহীত ব্যবস্থাগুলি এগুলি দেখো। তারপরে রয়েছে হলদিয়া বন্দর। তাহলে আমরা কলকাতা বন্দর সম্পর্কে কিন্তু বিস্তারিত জানলাম। হলদিয়া বন্দর নাব্যতাজনিত সমস্যার কারণে কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসেবে প্রায় 90 কিলোমিটার দক্ষিণে হলদিয়া বন্দর কিন্তু স্থাপন করা হয়েছিল। মোহনা থেকে প্রায় 40 কিলোমিটার অভ্যন্তরে 1963-64 সালে হুগলি নদীর উপর এই হলদিয়া বন্দর স্থাপন করা হয়। হলদিয়া একটি পরিকল্পিত বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল। তাহলে হলদিয়া কিন্তু হঠাৎ করে যে গড়ে উঠেছে তা কিন্তু নয়, একটি পরিকল্পনা ভিত্তিক বা বন্দর ভিত্তিক কিন্তু শিল্পাঞ্চল এই হলদিয়া বন্দর। দেখো এখানে ছবি রয়েছে হলদিয়া বন্দরের। দেখো হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ, হলদিয়া বন্দর এরকম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে। 1 নম্বর, কলকাতা বন্দরের নাব্যতাজনিত সমস্যার কারণে এই বন্দর গড়ে তোলা হয়। তাহলে কলকাতা বন্দরের পরিপূরক হিসেবে কিন্তু হলদিয়া বন্দরটিকে গড়ে তোলা হয়েছে। আর কি রয়েছে 2 নম্বর, কলকাতা বা সরি হলদিয়া বন্দরের গভীরে, সরি দেখো 2 নম্বর, হলদিয়া বন্দরে জলের গভীরতা বেশি হওয়ায় বড় বড় জাহাজ কিন্তু খুব সহজেই প্রবেশ করতে পারে, যেটা কিন্তু কলকাতা বন্দরে জাহাজগুলো প্রবেশ করতে পারছিল না। কিন্তু এখানে হলদিয়া বন্দরের যে নদীগুলো রয়েছে হলদিয়াতে, যে নদীর গভীরতা বেশি, ফলে জাহাজ কিন্তু খুব সহজেই প্রবেশ করতে পারে। সম্প্রতি ড্রেজিং এর মাধ্যমে এই বন্দরেরও নাব্যতা সমস্যার সমাধান করা হচ্ছে। যেটুকু নাব্যতার সৃষ্টি হয়েছিল ড্রেজিং এর মাধ্যমে কিন্তু দূর করা হচ্ছে। দেখো এই যে হলদিয়া বন্দর, নদী বড় নদী, চওড়া নদী, এবং এর গভীরতাও কিন্তু অনেকটা বেশি। কলকাতা বন্দরে পশ্চাৎভূমি, এই বন্দরের পশ্চাৎভূমি, তাও কাছাকাছি মাত্র 90 কিলোমিটার দূরে কিন্তু কলকাতা বন্দর আর হলদিয়া বন্দর এরকম স্থানে, এখানে কলকাতা বন্দর, এখানে হলদিয়া বন্দর। তাহলে দুজনের কিন্তু পশ্চাৎভূমি প্রায় একই, অর্থাৎ পার্শ্ববর্তী যে রাজ্যগুলি রয়েছে সেগুলি, এছাড়া পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, এপারে যে উত্তরবঙ্গের যে রাজ্যগুলি রয়েছে বা উত্তর ভারতের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি রয়েছে, সেগুলো কিন্তু এই পশ্চাৎভূমি হচ্ছে হলদিয়া বন্দর। আচ্ছা, দেখো আরো কি কারণ হচ্ছে গড়ে ওঠা। নাম্বার 4, হলদিয়াকে সড়ক ও রেলপথের মাধ্যমে কিন্তু ভারতের অন্যান্য প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে। হলদিয়া কিন্তু একটি বিখ্যাত শিল্পাঞ্চল রয়েছে, যার ফলে আহ, কেবলমাত্র বন্দরের জন্যই নয়, অন্যান্য ক্ষেত্রেও সড়কপথ এবং রেলপথকে কিন্তু উন্নত করা হয়েছে, যেটা বন্দরের ক্ষেত্রেও কাজে লাগছে। 5 নম্বর, হলদিয়াতে স্থাপিত হয়েছে বৃহদায়তন শিল্পাঞ্চল। তাহলে হলদিয়া শিল্পাঞ্চল তোমরা নাম শুনেছো, পেট্রোরসায়ন শিল্পাঞ্চল রয়েছে। তাহলে এই হলদিয়াতে কিন্তু শিল্পাঞ্চল থাকায় বন্দরের যে বা শিল্পাঞ্চলের যে চাহিদা মেটানোর জন্য যে দ্রব্য আমদানি বা তৈরি দ্রব্য রপ্তানি করা হয় খুব সহজে কোন বন্দরের মাধ্যমে, না হলদিয়া বন্দরের মাধ্যমে। তাহলে শিল্পাঞ্চলের কাছাকাছি কিন্তু সমুদ্র বন্দর বা জাহাজ নোঙর করতে পারবে, দ্রব্য ওঠানামা করতে পারবে, তা কিন্তু খুব সুবিধাজনক। তাই হলদিয়া বন্দর এবং হলদিয়া শিল্পাঞ্চল দুটি কিন্তু দুজনের পরিপূরক। নাম্বার 6, এই বন্দর গড়ে তোলায় সরকারের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ স্বাধীনতার পরে কিন্তু এই বন্দর গড়ে উঠেছিল 1963-64 সালে। ফলে তৎকালীন সরকার কিন্তু এই বন্দর গড়ে তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে নাব্যতাজনিত কারণে বর্তমানে এই বন্দরও কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। নাব্যতাজনিত কারণ মানে কি, বর্তমানে পলি জমে কিন্তু এই নদীও কিন্তু অগভীর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দুটি বন্দর সম্পর্কে জানলাম, কি কি, এক কলকাতা বন্দর আর দ্বিতীয় হচ্ছে হলদিয়া বন্দর, তাই তো? তাহলে বন্দরটা আজকে এই পর্যন্তই, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো একটু আমরা দেখে নেব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা বলার চেষ্টা করো। পশ্চিমবঙ্গে রয়েছে প্রধান দুটি বন্দর কি কি?
বলো, পশ্চিমবঙ্গে যে দুটি বন্দর রয়েছে সেই প্রধান দুটি বন্দর কি কি? ভেরি গুড। এক হচ্ছে হলদিয়া বন্দর এবং দ্বিতীয় হচ্ছে কি না কলকাতা বন্দর। কলকাতা বন্দরের মাধ্যমে কোন কোন দ্রব্য আমদানি ও রপ্তানি করা হয়? বলো, আমদানি করা হয় কি কি? রাসায়নিক সামগ্রী, যন্ত্রপাতি, লবণ, কাগজ, এগুলো কিন্তু আমদানি করা হয়, বলো, অর্থাৎ বাইরে থেকে নিয়ে আসা হয়। এবং উৎপাদিত দ্রব্য যেটা রপ্তানি করা হয় সেটা কি কি? পাটজাত দ্রব্য, চা, কয়লা, তৈরি পোশাক, এগুলো রপ্তানি করা হয়। এরপর হচ্ছে ৩ নম্বর, কলকাতা বন্দরের প্রসাদভূমি কোন কোন অঞ্চল? বলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ কলকাতা বন্দরের উপরে কোন কোন অঞ্চলের নির্ভর করে থাকে? ভেরি গুড। পার্শ্ববর্তী দুটি দেশ কি কি? নেপাল, ভুটান, সেটা তো রয়েছে। সাথে সাথে সমগ্র উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি রয়েছে এবং বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের কিছুটা অংশ কিন্তু এই কলকাতা বন্দর বা আহ, হলদিয়া বন্দরের উপরে কিন্তু নির্ভরশীল। ৪ নম্বর, কলকাতা বন্দরের পরিপূরক বন্দর কোনটি? বলো। ভেরি গুড, হলদিয়া বন্দর। ৫ নম্বর, কলকাতা বন্দর সমৃদ্ধির কারণগুলি লেখো। বলো, কলকাতা বন্দর কি কি কারণে সমৃদ্ধ রয়েছে? বিশাল বা বিরাট বড় পশ্চাৎভূমি রয়েছে, তাই না? এছাড়া আর কি না, নিকটেই রয়েছে কলকাতা হুগলি শিল্পাঞ্চল, তাই তো? উৎপাদিত দ্রব্য সেগুলো আসছে। দ্রুতগামী রেলপথ ও সড়কপথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ঠিক করা হয়েছে। সরকার পরিকাঠামোগত উন্নতির কারণে কলকাতা বন্দর কিন্তু সমৃদ্ধি লাভ করেছে, তাই তো? এইগুলোই তোমরা আলোচনা করবে। কলকাতা বন্দরের বর্তমান সমস্যাগুলি লেখো। সব থেকে বড় সমস্যা হচ্ছে কলকাতা বন্দরের নদীগুলি কিন্তু নাব্যতা হ্রাস পাচ্ছে, অর্থাৎ নদীগুলো কিন্তু দিনের পর দিন অগভীর হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে না, বড় বড় জাহাজ কিন্তু এখানে প্রবেশ করতে পারছে না। বুঝতে পেরেছো? আরো অনেক সমস্যা রয়েছে, না পার্শ্ববর্তী আরো নানা নানা রকম তোমার বন্দর তৈরি হয়ে গেছে। ফলে সেগুলোতে কিন্তু আধুনিক বন্দর তৈরি হয়, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, সেগুলো কিন্তু চাপ বেড়েছে। ফলে কলকাতা বন্দরের কিন্তু আর্থিক যে ইনকাম সেটা কিন্তু কমে গেছে। এছাড়া দেখো রয়েছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি? কলকাতা বন্দরের চাপ কমানোর জন্য হলদিয়া বন্দর গড়ে উঠেছে। এই অঞ্চলে হলদিয়া শিল্পাঞ্চল রয়েছে। উত্তর পূর্ব ভারতের যে রেলপথ এবং সড়কপথের যোগাযোগ মাধ্যমের মাধ্যমে হলদিয়াকে সাথে যুক্ত করা হয়েছে। আর কি ছিল না, আহ, সমুদ্র থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে রয়েছে এই হলদিয়া বন্দর। নদীর গভীরতা বেশি, বড় বড় জাহাজ প্রবেশ করতে পারে, তাই হলদিয়া বন্দর গড়ে উঠেছিল, তাই তো? ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা সবই আহ, ভালো করে পড়বে আরো। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। এরপরের ক্লাসে আমি পশ্চিমবঙ্গের যে পর্যটন কেন্দ্র সমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ ক্লাস।